ভিডিওতে যা দেখাতে চলেছি সেটা খেলা নয়, এটা যুদ্ধ। এখানে হাসি নেই, করুণা নেই, নেই কোনো ভালোবাসা বা সহমর্মিতা। আছে শুধু প্রতিহিংসা, আধিপত্য বিস্তারের দানবীয় তৃষ্ণা আর প্রতিশোধ। ডাব্লিউডাব্লিউই এর রিং, যেখানে নায়কেরা পরিণত হয় দানবে আর কিংবদন্তিরা রেখে যায় দাগ, যা আজও মুছে যায়নি সেই ক্যানভাস থেকে। কাউকে ছুঁড়ে ফেলা হয়েছিল ২০ ফুট উঁচু সেল থেকে, আবার কেউ আগুনে পুড়ে শেষ করেছে নিজের গল্প, কেউ বা নিজের রক্তেই ভেসেছে নিজেই। কাউকে সহ্য করতে হয়েছে অসহনীয় আঘাত, তবুও তারা থামেননি। প্রতিটি চেয়ার শট, প্রতিটা স্পিয়ার, প্রতিটা চিৎকার একটাই বার্তা দেয়, এখানে টিকে থাকা মানেই কিংবদন্তি হওয়া। হয় টিকে থাকো, নয়তো মিশে যাও। ভিডিওতে কথা বলবো ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে নিষ্ঠুর 10টা ম্যাচ নিয়ে। জন সিনা ভার্সেস জেবিএল, আই কুইট ম্যাচ, জাজমেন্ট ডে ২০০৫। জন সিনা তার প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন জেবিএল এর বিপক্ষে, আর ইভেন্ট ছিল রেসেলমেনিয়া ২১। জেবিএল তখন স্ম্যাকডাউনের দীর্ঘ সময় ধরে রেইনিং চ্যাম্পিয়ন। এটি ছিল সিনার উত্থানের প্রথম দিক, তবে অনেকের মতে তার এখনও নিজের কৃতিত্ব প্রমাণ করার অনেক বাকি। ২২শে মে ২০০৫ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হন জন সিনা এবং জেবিএল। এটা সাধারণ ম্যাচ ছিল না, এটা ছিল আই কুইট ম্যাচ, যেখানে প্রতিপক্ষকে হারানোর একটাই উপায়, সেটা হলো তার মুখ থেকে বের করা আই কুইট। ম্যাচের শুরু থেকেই দুজনেই আগ্রাসী ভূমিকা পালন করেন। দুইজনকে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, তবে কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেননি। কোনো কিছুতেই দয়ামায়ের স্থান ছিল না। তবে রক্তপাতের সূচনা হয় যখন জেবিএল জন সিনার মাথায় চেয়ার শট করেন। এরপর সিনার মুখমণ্ডল রক্তে ভেসে যায়। সিনাকে রিংয়ের ওপরে তোলা হয়, আর তার গলায় শিকল পেঁচিয়ে জেবিএল বলতে বলেন, আই কুইট। কিন্তু না, সিনা হার মানেননি। দুজনে এক পর্যায়ে গেটের কাছে লড়াই করতে থাকেন। লড়াই করতে করতে দুজনেই ভয়ঙ্কর রকমের রক্তাক্ত হয়ে যান। জেবিএলের গাড়ির প্রায় সবগুলো কাঁচে ভেঙে যায়, এছাড়া ভাঙা হয় তার গাড়ির দরজা। জেবিএল অনেক উঁচু থেকে টেবিলের ওপর পড়ে যান, কিন্তু এত কিছুর পরেও কেউ যেন হার মানছিল না। দুজনেই রক্তাক্ত, সহ্য ক্ষমতা একদম শেষের দিকে। এমন সময় গাড়ির সাইলেন্সার নিয়ে জেবিএলকে শেষ শট দেবেন জন সিনা। তখনই জেবিএল বলেন, আই কুইট, মানে হার মেনে নেন। সিনা প্রমাণ করেন তিনি আসলে যোগ্য একজন চ্যাম্পিয়ন। একই সঙ্গে যে কোনো পরীক্ষার জন্য তিনি প্রস্তুত। রেসেলমেনিয়া ১৭ টিএলসি ম্যাচ, যেখানে অপোনেন্ট ছিলেন দ্য ডাডলি বয়েজ, আরেক টিম দ্য হার্ডি বয়েজ, আর আরেক টিম এজ এবং ক্রিস্টিয়ান। ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর ট্যাগ টিম ম্যাচ ছিল এটা। কোনো নিয়ম নেই, নেই কোনো সীমাবদ্ধতা, কেবলমাত্র লক্ষ্য টেবিল ভাঙা, ল্যাডারে চড়ে সফলতা অর্জন, আর চেয়ার শট। ওপরে ঝুলছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বেল্ট, আর নিচে ৩ দল। ৬ জন হিংস্র দানবের মতো লড়াই করছে নিজেদের শরীরকে বাজি রেখে। শুরুর মুহূর্ত থেকেই রিং পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। কেউ বা ময়ে উঠে আঘাত করছে, কেউ বা চেয়ার হাতে মারছে, আবার কেউ টেবিলের ওপর প্রতিপক্ষকে ফেলে দিচ্ছে। নিষ্ঠুরতায় কেউ কাউকেই পেছনে ফেলতে পারছে না। ডাডলি বয়েজের 3AD, হার্ডি বয়েজের পাগলামি, আর এজ এবং ক্রিস্টিয়ানের চালাকি, সব মিলিয়ে রিং কাঁপছিল হিংস্রতার তাপে। যে হার্ডি মোয়ের ওপরেই ঝুলে আছেন, তিনি চেষ্টা করছেন বেল্ট ছোঁয়ার, আর ঠিক তখনই এজ উঠে আসেন পাশের মইয়ে। তিনি সেই মই থেকে ঝুলন্ত যে হার্ডিকে একটা স্পেয়ার দেন, যেটা ছিল শূন্যের ওপরে। দুজনে একসঙ্গে নিচে পড়ে যায়। দর্শকরা চিৎকারে ফেটে পড়ে। আর এই দৃশ্য ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের কিংবদন্তি একটা দৃশ্য। শেষে যখন সবাই ক্লান্ত, রক্তাক্ত আর টেবিল চেয়ারের রিং ভর্তি, এজ এবং ক্রিস্টিয়ান তখনই সুযোগ নেন, আর মই বেয়ে উঠে বেল্ট খুলে ফেলেন। এই ম্যাচ শুধু একটা লড়াই ছিল না, এটা ছিল একটা শিল্প, এক এক্সট্রিম মুহূর্ত, যেখানে সাহস, পাগলামি আর রক্ত একসঙ্গে মিশে গিয়েছিল। ট্রিপল এইচ ভার্সেস ক্যাক্টাস জ্যাক, ২০০০ সালের নো ওয়ে আউট। এই ইভেন্ট পেয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হেল ইন এ সেল ম্যাচগুলোর একটি। একজন অপোনেন্ট হলেন ট্রিপল এইচ, তখনকার নির্মম এবং অহংকারী ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, আর অপর পাশে ছিলেন ক্যাক্টাস জ্যাক, মানে মিক ফোলি। তিনি জানতেন যদি তিনি হেরে যান, তাহলে তার ক্যারিয়ার এখানেই শেষ। এটা ছিল শুধু টাইটেলের জন্য না, বরং টিকে থাকার জন্য যুদ্ধ। শুরু থেকেই দুইজন একে অপরকে ধ্বংস করতে থাকে। রিংয়ের বাইরে, কেজের পাশে, স্টিল স্টেপে প্রতিটা আঘাত ভয়ঙ্করভাবে প্রতীয়মান ছিল। ট্রিপল এইচ ব্যবহার করেন স্টিল চেয়ার, চেইন
এমনকি কেজের দেওয়াল পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহার করেছেন। আর ক্যাকটাস জ্যাক নিজের মতোই পাগলা। তিনি বের করেন কাঁটাতারে জড়ানো ব্যাট, আঘাতের পর আঘাত হানতে থাকেন। রক্তাক্ত হয়ে যান দুইজনই। ক্যাকটাস জ্যাক কেজে আগুন লাগাতে চান, টেবিল ভেঙে ফেলেন। শেষের দিকে দুইজনই কেজের ওপরে ওঠেন। ট্রিপল এইচ এক ধাক্কায় মিক ফোলিকে রিংয়ের ওপরে ফেলে দেন। পুরো অ্যারেনা স্তব্ধ হয়ে যায়। তবুও মিক ফোলি উঠে দাঁড়ান, শেষ চেষ্টা করেন, কিন্তু ট্রিপল এইচ তাকে পেডিগ্রি দিয়ে দেন। ফলে শেষ হয় ম্যাচ। ট্রিপল এইচ রক্তে ভেজা মুখ নিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট ধরে রাখেন, আর ক্যাকটাস জ্যাক ধীরে ধীরে রিং ছেড়ে চলে যান। ব্রেট হার্ট ভার্সেস স্টোন কোল্ড স্টিভ অস্টিন, রেসেমিনিয়া 13। 1997 সালের রেসেমিনিয়া 13-তে মুখোমুখি হয়েছিল দুই প্রজন্মের দুই ভিন্ন যোদ্ধা। একজন টেকনিক্যাল জিনিয়াস ব্রেট হার্ট, আর অন্যজন নির্ভীক স্টোন কোল্ড স্টিভ অস্টিন। এটা ছিল সাবমিশন ম্যাচ। শুরু থেকেই লড়াই ছিল একেবারে নির্মম। অস্টিন কোনো নিয়ম মানেন না। ঘুষি, কিক, লড়াই চলছে রিংয়ের বাইরে এবং ভেতরে, এমনকি ব্যারিকেডের ওপর। দর্শক সারির মাঝেও ছড়িয়ে পড়েছিল লড়াই। ব্রেট হার্ট নিজের অভিজ্ঞতা দিয়ে অস্টিনকে হাঁটুর ওপরে আঘাত করতে থাকেন। অস্টিনের রক্তে ভেজা মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি ব্যথায় কাতর হয়ে উঠেছেন, কিন্তু আই কুইট বলছেন না। রক্ত মুখ বেয়ে নিচে পড়ছে, চোখে আগুন, শরীরে কষ্ট। তবু হার মানা যাবে না। শেষে যখন ব্যথা সহ্য করা যায় না, তখন অস্টিন অজ্ঞান হয়ে পড়েন। রেফারি ম্যাচটা শেষ ঘোষণা করেন। জিতে যান ব্রেট হার্ট, কিন্তু অস্টিন হারেননি। এই ম্যাচটার মাধ্যমে মূলত শুরু হয়েছিল অ্যাটিটিউড এরার, যেটা ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে সোনালী যুগ। কার্ট অ্যাঙ্গেল ভার্সেস শেন ম্যাকম্যান, কিং অব দ্য রিং 2001। একদিকে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট কার্ট অ্যাঙ্গেল, আর অন্যদিকে দ্য $1 বিলিয়ন প্রিন্স শেন ম্যাকম্যান। এটা কোনো সাধারণ ম্যাচ নয়, এটা ছিল স্ট্রিট ফাইট, যেখানে নিয়ম বলে কিছুই নেই। যে যাকে যেভাবে মারতে পারে সব এলাও। কার্ট অ্যাঙ্গেল শুরু থেকে শেনকে ধ্বংস করে দেন, কিন্তু শেন ম্যাকম্যানের সহ্য ক্ষমতা সবাইকে অবাক করেছে। তিনি বারবার উঠে দাঁড়ান, যেন লড়াইয়ের জন্যই জন্মেছেন। ম্যাচের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো কার্ট অ্যাঙ্গেল শেন ম্যাকম্যানকে তুলে ছুঁড়ে মারেন কাঁচের দেয়ালে। কাঁচ ভাঙে না, আবার ছুঁড়ে মারেন। এবার কাঁচ ভেঙে শেন ম্যাকম্যান রক্তাক্ত হয়ে যান, শরীরে রক্ত, মুখে যন্ত্রণা। কিন্তু শেন ম্যাকম্যান আবার উঠে দাঁড়ান। শেষে কার্ট অ্যাঙ্গেল তাকে তুলে অলিম্পিক স্ল্যাম মারেন দ্বিতীয় কাঁচের মধ্য দিয়ে। ফলাফলস্বরূপ শেন ম্যাকম্যান নড়তে পারছিলেন না, আর রেফারি ম্যাচটা শেষ ঘোষণা করেন, আর কার্ট অ্যাঙ্গেল বিজয়ী হন। 6 ম্যান আর্মাগেডন হেল ইন এ সেল ম্যাচ, 2000 সাল। খেলেছিলেন 6 জন: কার্ট অ্যাঙ্গেল, স্টোন কোল্ড স্টিভ অস্টিন, দ্য রক, ট্রিপল এইচ, রিকিশি এবং দ্য আন্ডারটেকার। আর ম্যাচটা ছিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। কেসটি বিশাল, বাইরে পালানোর কোনো সুযোগ নেই, শুধু আছে নির্মম, নৃশংস যুদ্ধের ছায়া। হয় যুদ্ধ করো, না হয় হার মানো। শুরু থেকে অব্যবস্থাপনা আর হিংস্রতা ছড়িয়ে পড়ে। অস্টিন এবং ট্রিপল এইচ একে অপরকে গাড়ির জানালায় ধাক্কা মারছেন। আন্ডারটেকার আর রিকিশি কেজের উপরে উঠে পড়েছেন। আন্ডারটেকার রিকিশিকে কেজের ছাদ থেকে ঠেলে ফেলে দেন নিচে, যেখানে ম্যাকম্যানের পাঠানো ট্রাক ছিল। দর্শকরা স্তব্ধ হয়ে যায়, আর রিংয়ে বাকিরা আবার লড়াই শুরু করে। শেষ পর্যন্ত কার্ট অ্যাঙ্গেল সুযোগ বুঝে তার রককে কভার করে টাইটেল ধরে রাখেন। শেষমেশ 6 জনই রক্তাক্ত, ক্ষতবিক্ষত এবং ক্লান্ত। জেবিএল ভার্সেস এডি গোরেরো, জাজমেন্ট ডে 2004। ম্যাচের শুরুতেই দুইজনের চোখে শুধু একটাই চাওয়া, রক্ত আর প্রতিশোধ। জেবিএল রিংয়ে প্রবল আগ্রাসনে এডিকে আঘাত করতে থাকেন, কিন্তু এডি গোরেরো লড়ে যায় যতক্ষণ না আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। রিংয়ের বাইরে জেবিএল একটি স্টিল চেয়ার দিয়ে এডির মাথায় প্রচণ্ড আঘাত করেন। মুহূর্তের মধ্যেই এডির কপাল ফেটে যায়, আর রিংয়ের ওপরে রক্তের ফোয়ারা। এডির মুখমণ্ডল থেকে টানা রক্ত ঝরছে। আর বিষয়টা তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এডি গোরেরো এই ম্যাচে ব্লেড ব্যবহার করেন। মানে যে পরিমাণে তার কাটার দরকার ছিল, তার চেয়ে বেশি অংশ তিনি কেটে ফেলেছিলেন। ফলাফলস্বরূপ ব্যাকস্টেজ থেকে খুব ভয় ছিল, তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু আত্মসমর্পণ নেই। শেষ পর্যন্ত এডি গোরেরো এক অদ্ভুত শক্তিতে ফিরে আসেন, আঘাতের পর আঘাত হানেন জেবিএলের ওপর, আর প্রমাণ করেন তিনি শুধু চ্যাম্পিয়ন নন, তিনি এক যোদ্ধা। সেই রাতে জাজমেন্ট ডে শুধুমাত্র একটা ইভেন্ট ছিল না, এটা ছিল ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন। ব্রক লেসনার ভার্সেস র্যান্ডি অর্টন, ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম 2016। রিংয়ে মুখোমুখি দুই ভিন্ন জগতের যোদ্ধা, দ্য বেস্ট ইনকার্নেট ব্রক লেসনার আর দ্য ভাইপার র্যান্ডি অর্টন। ম্যাচের শুরু থেকেই লেসনার পুরো নিয়ন্ত্রণ নেন, একের পর এক জার্মান সুপ্লেক্স, আর অর্টন বারে বারে মেঝেতে আছড়ে পড়েছেন। কিন্তু ভয়ঙ্কর মুহূর্তটা আসে শেষের দিকে। লেসনার নিজের এলবো দিয়ে অর্টনের মাথায় এমন আঘাত করেন যে কপাল ফেটে যায়, ঝরতে থাকে রক্ত। রিং রক্তে রঞ্জিত, ডাক্তাররা দৌড়ে আসে, কিন্তু ব্রক লেসনার থামেন না। আবারও আঘাত, আবারও রক্ত। শেষে রেফারি ম্যাচটা বন্ধ করে দেন। ব্রক লেসনার জয়ী হন।
কিন্তু দর্শকরা স্তব্ধ। সেই রাতে সামারস্ল্যামে বুঝিয়ে দিল ব্রক লেসনার কোনো মানুষ নয়, যিনি রিংয়ে পা রাখার পরে প্রতিপক্ষের নিরাপত্তা বলতে কিছুই থাকে না। মিক ফোলি ভার্সেস এজ, রেসেলম্যানিয়া 22, 2 এপ্রিল 2006। হার্ডকোর লিজেন্ড মিক ফোলি মুখোমুখি হয় রেকেডার সুপারস্টার এজের। এটা কোনো সাধারণ ম্যাচ নয়। এখানে রক্ত, কাঁটাতার আর আগুন ছাড়াও ছিল ভয়ঙ্কর সব ওয়েপন্স। মানে ম্যাচটা ছিল হার্ডকোর টাইপের। শুরুতেই মিক ফোলি কাঁটাতার মোড়া বেসবল ব্যাট দিয়ে এজকে আঘাত করেন, কিন্তু এজ এবং লিটা মিলে দ্বিগুণ ফেরত দেন। স্টিল চেয়ার, ট্যাক্স, টেবিল সব অস্ত্রই ব্যবহার করা হয়। কিন্তু দর্শকরা স্তব্ধ হয়ে যায় যখন মিক ফোলি আগুন জ্বালানো টেবিলের দিকে এগিয়ে যান। এজ তার শেষ শক্তি দিয়ে মিক ফোলিকে স্পেয়ার মারেন, আর দুজনেই একসঙ্গে আগুনের মধ্যে পড়ে যান। ধোঁয়া, আগুন, রক্ত আর চারপাশে হলি শিট। এই চিৎকারে ভরে যায় অ্যারিনা। এজ জয়ী হন, কিন্তু সেই রাতে বিজয় ছিল ব্যথা আর পাগলামির। রেসেলম্যানিয়া 22 প্রমাণ করে দেয় হার্ডকোর মানে কি। সেটা মিক ফোলির কাছ থেকে শেখা দরকার। ম্যানকাইন্ড ভার্সেস দ্য আন্ডারটেকার, হেল ইন এ সেল, কিং অব দ্য রিং 1998। এটাই ছিল ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ের রাত। একদিকে ম্যানকাইন্ড বা মিক ফোলি, আর আরেকদিকে দ্য আন্ডারটেকার। আর কয়েক মিনিটের মধ্যে ইতিহাস তৈরি হয়। আন্ডারটেকার ম্যানকাইন্ডকে ধরেই ছুঁড়ে ফেলে দেন 20 ফুট নিচে অ্যানাউন্সার টেবিলের ওপর। দর্শক স্তব্ধ, রেফারিরা দৌড়ে আসেন, কিন্তু মিক ফোলি উঠে দাঁড়ান। তারপর আরও ভয়ঙ্কর কিছু ঘটে। আন্ডারটেকার তাকে আবার তুলে চকস্ল্যাম মারেন, আর সেলের ছাদ ভেদ করে তাকে রিংয়ের ওপর ফেলে দেন। ফোলির মুখ থেকে রক্ত ঝরছিল, নাকের নিচে কেটে দাঁত বেরিয়ে আসে। তবুও ম্যাচ চালিয়ে যান, হাতে স্টিল চেয়ার। ভয়ঙ্কর পাগলামি দর্শকদের মনে ভয় ধরিয়ে দেয়। শেষে আন্ডারটেকার থম্বিস্টন দিয়ে জয় পান, কিন্তু সেই রাত জয় পরাজয়ের ছিল না, কেননা সেখানে লেখা হয়ে যায় নতুন এক ইতিহাস, এক ভয়ঙ্কর যুদ্ধের সমাপ্তি।